দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে আটক করে পুলিশ। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হযরত শাহজালাল বিমানবন্দরে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর কট শাহাবুদ্দিন চুপ্পু ধরা খেয়েছেন যে ফ্যাসিস্টের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, কিছুতেই এরকম একজন মহাবিতর্কিত ব্যক্তি, ভয়ানক একজন ক্রিমিনাল শাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করার পরে গ্রেপ্তার করা হয়। বিএনপিকে ধন্যবাদ জানাই, সরকারকে ধন্যবাদ জানাই। 5 বছরের গ্যারান্টি মিনিমাম এই সরকারের কেউ হিলাইতে পারবে না যদি ডক্টর ইউনূস স্যার থেকে রাষ্ট্রপতি এবং তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, ওই যে আমরা বলতাম না জাতীয় সরকার, এটা আনঅফিশিয়ালি জাতীয় সরকার হয়ে যাবে। কোন শত্রুই ভাই কোনো কামড় বসাইতে পারবে না। একটি হারানো বিজ্ঞপ্তি, বাংলাদেশ দখল করা সেই শুভেন্দুদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারতীয় ইন্টারনেট বন্ধ, পাশাপাশি শুভেন্দুদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এখন তিনি নিজের বাড়িঘর হারিয়ে ফেলছেন, তিনি এখন হারিয়ে গেছেন। পুরো ভারতবর্ষে তাকে খোঁজা হচ্ছে, মাইকিং করে খোঁজা হচ্ছে। দিল্লির ফেরাউন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়ে নরেন্দ্র মোদীর বাসভবনে হামলা ও ঘেরাও করায় ইতিমধ্যেই দিল্লির ফেরাউন নরেন্দ্র মোদী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল গভীর রাতেই নরেন্দ্র মোদী লাইভে চলে আসছে এবং শিক্ষার্থীদেরকে বলছে, তোমরা ঘরে ফিরে যাও। যারা শিক্ষার্থীর পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করেছে তাদের কঠিন শাস্তির আওতায় নিয়ে যাবে নরেন্দ্র মোদী। তবে এই কথাটি শোনার পর শিক্ষার্থীরা আবার তার এই বক্তব্যকে নাকচ করে দিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর তার গ্রেপ্তারের দাবিতে জনগণ রাজপথে নেমে গিয়েছে। আমরা যে আহ্বান জানিয়েছিলাম যে রাজপথে নামতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। ইনকিলাব মঞ্চ, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি, তারা ঠিকই রাজপথে নেমেছে। তারা বিক্ষোভ মিছিল করেছে যে ফ্যাসিস্টের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, কিছুতেই এরকম একজন মহাবিতর্কিত ব্যক্তি, ভয়ানক একজন ক্রিমিনাল, মারাত্মক দুর্নীতিবাজ, এসালমের দালাল, দুদকে ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকা কামিয়েছেন, বিদেশের নাগরিকত্ব নিয়েছেন, কোনোভাবেই তিনি রাষ্ট্রপতি থাকার যোগ্য নয়, অনেক আগেই হারিয়েছেন সেই যোগ্যতা। তারপর এতদিন রাষ্ট্রপতি ছিলেন। খালেদা জিয়াকে এতিমের টাকা মেরে খাওয়ার মিথ্যা অভিযোগে যিনি শাস্তি দিয়ে, সাজা দিয়ে ধীরে ধীরে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, এর মূল হোতা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু। বিএনপির লোকজন অনেকেই জানেন না। আরেকটা কথা স্মরণ করিয়ে দিই, যেটা অনেকেই জানেন না। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর ভারত এবং আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে ভয়াবহ প্রচারণা চালিয়েছে যে বাংলাদেশে নাকি ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তৎকালীন সময়ে একটা বিচার বিভাগীয় কমিটি গঠিত হয়েছিল সংখ্যালঘু নির্যাতনের তদন্ত করতে। সেইখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে এরকম নানান কল্প কাহিনী তৈরি করে রিপোর্ট দিয়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করেছিল। বিএনপি জামাত সরকারের সুনাম ক্ষুণ্ণ করেছিলেন যিনি, তার মূল হোতা ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু। ইসলামী ব্যাংকে এস আলমের দালাল হিসেবে, দেখেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হওয়া এটা অন্যায় নয়। তিনি কিভাবে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হন, কিভাবে পরিচালক হলেন? চট্টগ্রামে একটা ভুয়া কোম্পানি বানিয়েছে এস আলম গ্রুপ। ওই ভুয়া কোম্পানির পরিচালক বানিয়েছে শাহাবুদ্দিন চুপ্পুকে নামমাত্র, তারপরে তাকে বসিয়েছে। এর মানে কোনো ব্যবসায়িক না, এস আলমের ভাড়ায় খাটা এক ভৃত্য হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। দুদকে হাসিনার অ্যাপয়েন্টেড গোলাম ছিলেন। দুদকে কি করেছেন এগুলো নানান তথ্য, স্ক্রিনশট এবং অনেক পত্রিকার কাটিং আমাদের কাছে আছে। আমি সংক্ষেপে যদি বলি, দুদকে থাকতে এই শাহাবুদ্দিন চুপ্পু বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তির বিরুদ্ধে শোকজ করতেন, যে দুদকে তলব করতেন যে দুদকে আসুক, তারপরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হতো। যেই কয়েক বস্তা টাকা দিত শাহাবুদ্দিন চুপ্পুকে, তাকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিত। দুদক যারা দুর্নীতি দমন করবে সেই প্রতিষ্ঠানটাকেও যিনি ধ্বংস করেছেন, তার অন্যতম মূল হোতা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। আমিরে জামাত শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন। তার কথা স্পষ্ট, কঠিন বার্তা, যে শাহাবুদ্দিন চুপ্পুর দায় আছে, অতএব তিনি বিনা বিচারে পার পেতে পারেন না, তাকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমিরে জামাতের দাবি। বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি মানে বাংলাদেশের গার্ডিয়ান, একজন রাষ্ট্রপতি, তিনি যদি বাংলাদেশকে গণহত্যার হাত থেকে বাঁচাতে না পারেন, কিসের রাষ্ট্রপতি? এ তো ফাঁসিতে ঝুলানো উচিত। হাসিনা গণহত্যা চালিয়েছে, আমার দেশের শিশুদেরকে হত্যা করেছে, প্রায় 200+ শিশুদেরকে হত্যা করেছে, ঘরের ভিতরে থাকা শিশুদেরকে হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে। তখন এই চুপ্পুর ভূমিকা কি ছিল? নীরবে সমর্থন জুগিয়েছেন, এটা আমিরে জামাত বলেছেন। তিনি চুপ ছিলেন এবং নীরবে সম্মতি উৎপাদন করেছেন হাসিনার গণহত্যার পক্ষে। অতএব হাসিনা পালিয়ে যাওয়ার পর তো তার রাষ্ট্রপতি পদে থাকার কোনো অধিকারই ছিল না। আর একটা পর্যায়ে এসে এখন যেহেতু পদত্যাগ করেছেন, তাকে গ্রেপ্তার করতে হবে। ঠিক আছে, তিনি সাবেক রাষ্ট্রপতি, সেই হিসেবে তিনি কারাগারেও সম্মান পাবেন, তিনি ডিভিশন পাবেন। কিন্তু রাষ্ট্রপতি ডাজন্ট মিন দ্যাট আইনের ঊর্ধ্বে। রাষ্ট্রপতি থাকা অবস্থায় আইনের ঊর্ধ্বে, কিন্তু রাষ্ট্রপতি পদ চলে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা যায়।
অন্তর্বর্তীকালীন সরকারের যে দুজন মানুষকে নিয়ে একসময় বিএনপি নেতারা সবচেয়ে বেশি চড়াও হতেন, সবচেয়ে তীব্র ভাষায় আক্রমণ করতেন, তারা হলেন তৎকালীন রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান এবং বিডার চেয়ারম্যান আশিকুর রহমান। খলিলুর রহমানকে খোদ সালাউদ্দিন আহমেদের মতো শীর্ষ নেতা বিদেশি দালাল আখ্যা দিয়েছিলেন, আর ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের কারণে বিডা চেয়ারম্যান আশিককে বিএনপির কর্মীরা উপহাস করে ডাকত হকার। কিন্তু আজ রাজনীতির কি অদ্ভুত এবং অবিশ্বাস্য চিত্রনাট্য, যে খলিলুর রহমানকে একসময় কড়া সমালোচনা করা হতো, তিনিই আজ বিএনপি সরকারের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী মন্ত্রী। অন্যদিকে যাকে হকার বলা হয়েছিল সেই আশিকুর রহমানও আজও একই পদে বহাল থেকে বিএনপি সরকারের অধীনেই কাজ করছেন। খলিল ও আশিকের এই পুরো ঘটনা একটি চরম বাস্তবতাকে চোখের সামনে স্পষ্ট করে দেয়। রাজনীতিতে বিএনপি মুখে যা বলে, অন্তরে সবসময় তা থাকে না। তবে এবার আসা যাক রাজনীতির সবচেয়ে বড় ও আসল বোমার বিস্ফোরণে। সংবিধান অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, যা সম্পন্ন করবেন জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা। ঠিক এই জায়গায় এসে পুরো দেশের একটাই প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি? নামের তালিকাটা কিন্তু ছোট নয়, তবে বিএনপির অভ্যন্তরীণ চরম দলাদলি এবং দলীয় গ্রুপিংয়ের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি দলের ভেতর থেকে কাউকে রাষ্ট্রপতি বানাতে চাচ্ছেন না। তিনি চাচ্ছেন দলের বাইরে থেকে নিরপেক্ষ কাউকে বঙ্গভবনের সিংহাসনে বসাতে। এবার আসুন আসল খবরে। খলিলুর রহমান কিংবা আশিকুর রহমানের মতোই তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও বিএনপির বহু নেতাকর্মী চরম সমালোচনা করেছিলেন। বিএনপির আমলেই তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে। কিন্তু খলিল ও আশিকের মতো সেই ডক্টর ইউনূসকে যদি শেষ পর্যন্ত বঙ্গভবনের মসনদে বসিয়ে দেন তারেক রহমান, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ইঙ্গিত পাওয়ার পর থেকেই ঢাকার রাজনৈতিক অলিন্দে এক চাপান উত্তর এবং তীব্র গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। কেউ উচ্চবাচ্যে মুখ না খুললেও প্রায় সবার মুখেই ফিসফিস করে ঘুরে বেড়াচ্ছে একটা নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছাড়ার পর থেকেই তাকে নিয়ে একের পর এক জল্পনা কল্পনার মেঘ জমেছে। কেউ বলেছিলেন তিনি চিরতরে দেশ ছেড়ে চলে যাবেন, কেউ বলেছিলেন তিনি নীরবে নিজের পুরনো কাজে ফিরে যাবেন, আবার কেউ বলছেন তিনি বঙ্গভবনের দিকে পা বাড়াচ্ছেন। কিন্তু এই গল্পের গভীরে যেতে হলে আমাদের শুরু থেকে বিষয়টিকে বুঝতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে একটা রাজনৈতিক মহল বেশ জোরে সোরে প্রচার শুরু করেছিল যে ক্ষমতা হস্তান্তরের পরপরই ডক্টর ইউনূস ব্যাগ গুছিয়ে বিদেশে পাড়ি জমাবেন, কারণ এই সরকারটা ছিল জামাতি সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক গুজব রটানো হচ্ছিল, এমনকি কেউ কেউ দাবি করছিলেন যে তার নাকি বিমানের টিকিটও কাটা হয়ে গেছে। কিন্তু প্রধান উপদেষ্টার পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর পরই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটান। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই দেশে আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু। তিনি সাফ জানিয়ে দেন গুলশানে নিজের বাসভবনেই তিনি থাকবেন। এই এক বাক্য দিয়ে সব অপপ্রচারের মুখে কুলুপ এঁটে দেওয়ার পর আরও বড় এক প্রশ্ন সামনে চলে আসে, দেশ না ছাড়লে তাহলে এখন কি করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আর ঠিক এই জায়গাতেই রাজনৈতিক গুঞ্জন রূপ নেয় এক মহা বিস্ফোরক মোড়ে। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনার রাজ্জাকি প্রথম এই বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবটি গেছে দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের পক্ষ থেকে। বিএনপি কিন্তু খলিলুর রহমানকে মন্ত্রী বানিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যে বিশাল সুফল পেতে শুরু করেছে। খলিলুর রহমান জাতিসংঘের বিশেষ দায়িত্বে ভূমিকা রাখায় আন্তর্জাতিক দরবারে বিএনপি সরকার বাড়তি অক্সিজেন পাচ্ছে। ভারতের সাথে সমানে সমানে কথা বলার সাহস পাওয়ার পেছনেও খলিলুর রহমানের কূটনৈতিক অবস্থানের বড় ভূমিকা রয়েছে। আর সেই খলিলুর রহমানই এখন জোর তাগিদ দিচ্ছেন যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের নতুন রাষ্ট্রপতি করা হয়। কিন্তু কেন ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বকে রাষ্ট্রপতির আসনে বসাতে এত জোর দিচ্ছে বিএনপি ও কূটনৈতিক মহল? উত্তরটা লুকিয়ে রয়েছে আগামী দিনগুলোতে বিএনপি সরকারের জন্য অপেক্ষা করা বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক সমীকরণের ভেতর। প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। বিশ্বজুড়ে তার যে বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু রয়েছে তা খুব কম মানুষেরই আছে। তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসানো হলে বিশ্ব দরবারে বিএনপি সরকারের এক অভূতপূর্ব আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নীতি নির্ধারকদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর এই অঞ্চলেই বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্ট সবচেয়ে বেশি যায়। তিনি বঙ্গভবনে থাকলে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সাথে বিএনপি সরকারের নীতি ও সম্পর্কের পথ
সুগম হবে। বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্টের উপর যে শুল্ক আছে সেটি প্রত্যাহার করার সুযোগ তৈরি হবে। তৃতীয়ত, বৈশ্বিক অর্থ সংকটের এই সময়ে বিশ্বব্যাংক, IMF কিংবা এডিবির মতো বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তাদের সাথে তার ব্যক্তিগত যোগসূত্র রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি পদে থাকলে জরুরি সাহায্য ও সহজ শর্তে বৈদেশীয় ঋণ পাওয়া বিএনপি সরকারের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। চতুর্থত, আন্তর্জাতিক ব্যবসায়ী ও বহুজাতিক কর্পোরেশনগুলো যে দেশে আস্থা পায় কেবল সেখানেই সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা FDI করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপ্রধান হলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সেই ভরসার জায়গাটি তৈরি হবে। পঞ্চমত, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে বিপুল অর্থ ও অনুদান এনে দেশের অর্থনৈতিক ভিত শক্ত করতেও তার পরিচিতি এক মোক্ষম অনুঘটক হিসেবে কাজ করবে। কেবল কূটনৈতিক বা অর্থনৈতিক সুবিধাই নয়, রাজনৈতিক ও কৌশলগত হিসাবও এখানে চরম নিখুঁত। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি যখন সরকার পরিচালনা করছে, তখন রাষ্ট্রপ্রধান হিসেবে একজন সর্বজন গ্রাহ্য ও অরাজনৈতিক ব্যক্তিকে রাখা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভীষণ জরুরি। বিশেষ করে বিএনপি সরকার যখন ভারতকে এড়িয়ে চীন, পাকিস্তান, তুরস্ক বলয়ে ঢুকছে, তখন এই বিষয়টি অত্যন্ত জরুরি। 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের জোয়ার এসেছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি করলে আমজনতার মাঝে সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি গভীর আস্থা বজায় থাকবে। এর পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝেও ডক্টর ইউনূসের ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল, যা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। শুধু তাই নয়, অতীতের পাচারকৃত কোটি কোটি ডলার ফেরত আনার প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইনি ও প্রশাসনিক সহায়তা পাওয়ার পথও তার কারণে সহজ হবে। সর্বোপরি দক্ষিণ এশিয়ার বর্তমান টানটান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এবং বিশ্ব পরাশক্তিগুলোর লড়াইয়ের মাঝে বাংলাদেশকে একটি স্বতন্ত্র ও শক্তিশালী অবস্থানে ধরে রাখতে একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বকে বঙ্গভবনে রাখাটা হবে অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি যেমন অতীতে মুখ আর অন্তরের হিসাব আলাদা রেখে খলিলুর রহমান বা আশিকুর রহমানকে গ্রহণ করে রাজনৈতিক লাভ তুলে নিয়েছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক কূটনীতি আর দেশের অর্থনীতি সামলাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বঙ্গভবনে বসানোটাই হতে পারে তারেক রহমানের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক চাল। এখন দেখার বিষয়, চুপ্পুর প্রস্থানের পর সব হিসেব নিকেশ মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসই বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন কিনা। গতকাল গভীর রাতেই নরেন্দ্র মোদী লাইভে চলে আসছে এবং শিক্ষার্থীদেরকে বলছে, তোমরা ঘরে ফিরে যাও। যারা শিক্ষার্থীর পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করেছে তাদের কঠিন শাস্তির আওতায় নিয়ে যাবে নরেন্দ্র মোদী। তবে এই কথাটি শোনার পর শিক্ষার্থীরা আবার তার এই বক্তব্যকে নাকচ করে দিয়েছে। তারা তার কোনো বক্তব্যই শুনছে না, তারা আন্দোলন চালিয়েই যাবে যতক্ষণ পর্যন্ত এখন শিক্ষামন্ত্রী নয় নরেন্দ্র মোদীর পদত্যাগ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আরো তীব্র মাত্রায় আপনারা দেখতে পারবেন। শিক্ষার্থীরা কোনোভাবেই ঘরে ফিরে যাবে না। একবার যেহেতু ঘর থেকে বেরিয়ে আসছে, মোদীকে এই দেশ থেকে তাড়ানোর পরেই তারা ঘরে ফেরত যাবে, এটাই কিছু সংখ্যক শিক্ষার্থীর দাবি। একদম জুলাই মাসে আমরা যেমন দেখেছিলাম শেখ হাসিনার পতনের আগে শিক্ষার্থীরা যেমন রাস্তায় নেমেছিল, যত কিছুই বলুক তারা রাস্তা থেকে যাচ্ছিল না, তেমনি নরেন্দ্র মোদীর পদত্যাগ পর্যন্ত তারা রাস্তার মধ্যেই থাকবে। গভীর রাতে এসে আপনি পরীক্ষা ফাঁসের জন্য কঠিন শাস্তি দিতে চাচ্ছেন সেই সকল অপরাধীদেরকে, কিন্তু আপনি নিজেই তো কোনোদিন পরীক্ষার হলে যাননি। পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে কি হয় সেটা হয়তো আপনি বুঝতে পারেননি, তাই আপনার লাইভে আসতে দেরি হয়েছে। এটা যদি আপনি শুরুতেই আসতেন তাহলে আজ আন্দোলনটি এত বড় হতো না, আজ শত শত হাজার হাজার শিক্ষার্থীরা আহত হতো না। দিল্লিতে আন্দোলন কমিয়ে আসছেন, কিন্তু আপনার অন্য একটি অঞ্চলের মধ্যে আন্দোলন আবারও প্রকট আকার ধারণ করেছে। সেরকম ভাবে আবারও পুনরায় দিল্লির মধ্যে আন্দোলন দেখা যাচ্ছে। এই ককরোচ গ্যাং থেকে এখন যেন পুরো ভারত ককরোচে ভরে যাচ্ছে। একজন দেশের শিক্ষামন্ত্রী কিভাবে বলে শিক্ষার্থীরা ককরোচের মতো, তারা নাকি তেলাপোকা। যখন ক্ষমতা পেয়ে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তখন মানুষ এই ধরনের কথা বলতে পারে। যেমন শেখ হাসিনা বলেছিল, মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না তো রাজাকারের সন্তানরা চাকরি পাবে। এতে করে বাংলাদেশের সকল মানুষকে তিনি রাজাকার আখ্যায়িত করেছিলেন। তাই সকল শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করে তার পতন ঘটিয়েছে। সেরকম ভাবে তারা চেয়েছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু সেটা না হয়ে এখন সরকারের পদত্যাগের দিকে যাচ্ছে। আজ ভারতের অসংখ্য অভিনেতারাও রাস্তায় নেমে গিয়েছে তাদের সাথে, বড় বড় বিরোধী দলের নেতারাও তাদের সাথে আছে সাধারণ জনগণ। তাই নরেন্দ্র মোদীর এবার হয়তোবা গদি লড়ে যেতেই পারে। বাংলাদেশের অসংখ্য মানুষ ধরে নিয়েছিল আপা হয়তোবা ডিসেম্বর মাসে আসবেন। এখন অনেকেই বলছে আপার সাথে নরেন্দ্র মোদীও দেশে চলে আসবেন, মানে বাংলাদেশে আশ্রয় নেবে। কিন্তু বাংলাদেশের জনগণ তো নরেন্দ্র মোদীকে আশ্রয় দিবে না, যেভাবে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ভারতের সারা দেশের মধ্যেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সকল মানুষ এখন রাস্তায় নেমে যাবে।
এটা শিক্ষামন্ত্রীর থেকে নরেন্দ্র মোদীর দিকে যাচ্ছে। তার পদত্যাগের দাবিও এখন মানুষ জানাতে পারে। জুলাই মাসটা যেন কিছু স্বৈরাচারী আর ফ্যাসিস্টদের জন্য একটি কালমাস হয়ে দাঁড়াবে। এই মাসের কথা যখনই তারা শুনবে তখনই তাদের ঘুম হারাম হয়ে যাবে। এই মাসেই বাংলাদেশের শেখ হাসিনার পতন হলো, এখন নরেন্দ্র মোদীরও গদি লড়ছে। যে কোনো সময় হয়তোবা নরেন্দ্র মোদীর পদত্যাগ হতে পারে, যেরকম ভাবে শিক্ষার্থীরা রাস্তায় নামছে। এরা শুধুমাত্র শিক্ষার্থী নয়, এদের মাঝে রয়েছে সাধারণ জনগণ। আপনারা যেভাবে শিক্ষার্থীর উপরে আঘাত হানছেন, এতে করে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসছে। তারা রাস্তার মধ্যে রাত কাটাচ্ছে, যেন দেখলেই মনে হচ্ছে এরা কোনো টুরিস্ট প্লেসের মধ্যে এসেছে ঘোরার জন্য। রাতের বেলা তাঁবু টাঙিয়ে তারা রাস্তায় ঘুমাচ্ছে, দিনের বেলা আন্দোলন করছে। পুলিশও চেষ্টা করেছিল ভদ্রতার সাথে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া, কিন্তু শিক্ষার্থীরা তার সেটা মানছে না। এই সকল আন্দোলন দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? এবার কি নরেন্দ্র মোদীর গদি লড়ে যাবে? নরেন্দ্র মোদীর কি পদত্যাগ হবে, নাকি এই শিক্ষার্থীরা ব্যর্থ হয়ে বাড়ি ফিরে